অনেক সময় আমরা বৃষ্টির সিজনে ঢালাই করি, তো বৃষ্টির সিজনে যখন এই কাঠের শাটার ব্যবহার করা হয়, বৃষ্টির কারণে দেখা যায় যে শাটারিং এবং সেন্টারিং অ্যাটাচ করার জন্য যে প্যারাক মারা হয়, এইখান থেকে কাঠ হওয়ার কারণে জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ঢালাই করার সময়। উপর থেকে কংক্রিট যখন পোরিং করতেছেন, ভাইব্রেটিং করতেছেন, তখন আপনার শাটার ফেল করে। এইখানে আপনাকে সর্বোচ্চ সতর্ক হইতে হবে, না হইলে দেখা যাচ্ছে আপনি রাতে ঢালাই করতেছেন, বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আপনার শাটার ফেল করলো, তখন কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন। আর যদি ফর্মওয়ার্ক যদি একবার ফেল করে ওই সময় ঢালাই করার সময় রাতে, আপনি ওইটা আর ঠেকাইতে পারবেন না, কোনোভাবেই কংক্রিটের এই চাপকে ঠেকাইতে পারবেন না। সুপ্রিয় দর্শক, ছাদের ফর্মওয়ার্ক যখন কমপ্লিট হবে, ছাদ ঢালাইয়ের পূর্বে ফাইনাল চেক যখন হবে, তখন ছাদের নিচে কি কি বিষয় আপনারা চেক করে দেখবেন, সেই বিষয়ে আপনাদেরকে আজকে জানাবো। আমরা শুরু করব স্টেজিং দিয়ে, যে আমাদের স্টেজিং ঠিক আছে কিনা। তার জন্য আপনি একটা কাজ করতে পারেন, আপনি বাঁশ একটু ধরে ধরে দেখবেন বাঁশগুলো মজবুত আছে কিনা বা শক্ত আছে কিনা। বাঁশ যদি শক্ত থাকে, ঠিক আছে। এইবার একটা ভুল কাজ হয় এখানে, সেটা হচ্ছে আপনারা দেখেন এখানেই করা আছে, বাঁশের নিচে একটা কাঠ জোড়া দেওয়া প্যারাক দিয়ে। এখন উপর থেকে যখন চাপ পড়বে, তখন কিন্তু এই কাঠ সরে যাবে। দেখেন আমি যদি জোরে একটা লাথি দেই, তাহলে এটা ছুটে যাবে। আর উপর থেকে যখন ঢালাইয়ের পর অনেক অনেক বেশি চাপ পড়ে ঢালাই করার পরে, তখন এখান থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা এই ধরনের বাঁশ ব্যবহার করবেন না, আপনারা ফুল সাইজ বাঁশ ব্যবহার করবেন, প্রয়োজনে এই বাঁশ পরিবর্তন করে দিবেন। অনেকে আবার আরেকটা কাজ করে, সেটা হচ্ছে কাঠের উপরে কাঠ দিয়ে দেয়। এই যে দেখেন এখানে কাঠের উপরে কাঠ দেয়া, এটাও আসলে ঠিক না। একদম ফুল সাইজ বাঁশ ব্যবহার করবেন, যেটা আপনার প্রয়োজনীয়। তবে সব থেকে যেটা ভালো হয়, সেটা হচ্ছে আপনারা স্টিল প্রুফস ব্যবহার করবেন। দর্শক, আপনাদেরকে স্টিল প্রুফসটা আমি একটু দেখাই জুম দিয়ে। হ্যাঁ, আপনারা যদি বাঁশের পরিবর্তে স্টিল প্রুফস ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার স্টেজিংটা খুব ভালো হবে, আপনার লেভেল আপ ডাউন হবে না, এবং আপনার লেভেল করতেও অনেক সুবিধা হবে। বাঁশ হচ্ছে অ্যানালগ প্রসেস, স্টিল প্রুফস ব্যবহার করাই সব থেকে বেস্ট। আরেকটি জিনিস চেক করতে হবে, সেটি হচ্ছে বাঁশ ফাটা থাকা যাবে না। বাঁশ যদি ফাটা থাকে, যখন ঢালাই করবেন চাপের কারণে বাঁশ ফেটে যাবে। ফেটে গেলে কি হবে, জায়গাটা স্যাগ হয়ে যাবে। তো স্যাগ হয়ে গেলে আপনি পরবর্তীতে যখন প্লাস্টার করবেন, মশলা অতিরিক্ত লাগবে, প্লাস্টার টেকসই হবে না। এরপরে বিমের নিচে আপনারা দেখেন 1.5 ফিট পর পর বাঁশ ব্যবহার করবেন। অনেকেই করে কি, বিমের নিচে এই জায়গায় 2.5 ফিট বা 2 ফিট পর পর বাঁশ ব্যবহার করে বা স্টিল প্রুফস ব্যবহার করে। এটি করবেন না, ঠিক এইরকম 1.5 ফিট পর পর আপনারা এখানে বাঁশ বা স্টিল প্রুফস ব্যবহার করবেন। অপরপক্ষে স্ল্যাবের নিচের অংশে আপনারা 2 ফিট পর পর এই জায়গায় বাঁশ ব্যবহার করবেন অথবা স্টিল প্রুফস ব্যবহার করবেন। তার মানে বিমের নিচে 1.5 ফিট পর পর এবং স্ল্যাবের নিচে 2 ফিট পর পর আপনারা বাঁশ বা স্টিল প্রুফস ব্যবহার করবেন। এইটি যদি সঠিক থাকে, তারপরে স্টেজিং এর লাস্ট যে বিষয়টি দেখবেন, আপনার আউটসাইডে ব্রেসিং করা আছে কিনা। আচ্ছা, ব্রেসিংটা আপনাদেরকে একটু বোঝাই। দেখেন এইখানে যতগুলো বাঁশ আউটসাইডে আছে, মানে এটাই তো ভবনের শেষ, বিমের নিচে যে বাঁশগুলো, এইখানে একটা 12 মিলিমিটার রড দিয়ে প্রত্যেকটা বাঁশের সাথে রড বেঁধে রাখা হয়েছে। এটি কেন রাখা হয়েছে জানেন? এটি রাখা হয়েছে, যদি কোনো কারণে এই বাঁশটা ফেলও করে, এখান থেকে বাঁশটা পড়ে যাবে না। সমস্ত বাঁশ একসাথে কানেক্ট করা হয়েছে, যে ফেল করলে একসাথে সব পড়তে হবে, নাইলে একটাও পড়বে না। এর জন্য আউটসাইডটা আপনাকে সুন্দর করে ব্রেসিং করে দিতে হবে। এবার দর্শক, আমরা নেক্সট যে বিষয়টি দেখব, সেটি হচ্ছে বিম এবং কলাম জয়েন্ট। বিম এবং কলাম জয়েন্টে কোনোভাবেই গ্যাপ থাকতে পারবে না। আপনারা দেখেন এই জায়গায় হালকা একটু গ্যাপ আছে। আচ্ছা, গ্যাপ থাকলে কি হবে, এখানে যখন গ্যাপ থাকবে বিম এবং কলাম জয়েন্টে, তখন এখান থেকে ব্লিডিং হবে। আর ব্লিডিং হইলে আপনার লিকুইডটা এদিক দিয়ে বের হয়ে আসবে ভাইব্রেটিং করার সময়, আর ওই জায়গায় শুকনো মশলাটা থেকে যাবে।
তাহলে আপনার এই জায়গায় হানিকম তৈরি হবে, যেটি আপনার কাঠামোকে দুর্বল করে দিবে। অবশ্যই প্রত্যেকটি জয়েন্ট পরিপূর্ণভাবে সিল করে দিতে হবে, একদম ওয়াটার টাইট, মানে উপর থেকে কোনো ধরনের পানি পাস করতে পারবে না। এটি আপনারা নিশ্চিত করবেন যে প্রতিটি জয়েন্ট কেন বারবার বলতেছি, তার কারণ দেখা যায় যে শাটার যদি বা সেন্টারিং যদি ফেল করে, শাটারিং অথবা সেন্টারিং যেটাই ফেল করুক না কেন, এই জয়েন্টগুলো থেকে ঢালাই করার সময় ফেল করার একটা প্রবণতা তৈরি হয় বা এই জয়েন্টগুলো থেকেই সরে যাওয়ার চেষ্টা করে। এরপর আমরা যেটা দেখবো যে ইউ ব্যবহার করা হয়েছে কিনা, কারণ সেন্টারিং এর সাথে শাটার যে প্লেস করছে এটা প্যারাক ব্যবহার করে প্লেস করছে। যখন ঢালাই করা হবে, ভাইব্রেটিং করা হবে, সেন্টারিং থেকে শাটার আস্তে করে নিচ থেকে ছেড়ে দিবে। এর জন্য আমরা ইউ ব্যবহার করি, যাতে যখন ছেড়ে দিতে চাইবে তখন ইউটা সুন্দর করে ধরে ফেলবে। এই ইউটা আবার আমরা স্থান ভেদে 1.5 ফিট থেকে 2.5 ফিট বা 3 ফিট পর্যন্ত স্থান ভেদে আমরা ব্যবহার করে থাকি। তবে যেটা আপনাকে নিশ্চিত করতে হবে যে কলাম এবং বিম জয়েন্টের যত কাছে সম্ভব তত কাছ থেকে আপনাকে এটা শুরু করতে হবে। পাশাপাশি সবগুলো বিমেই এই জিনিসটা চেক করে দেখতে হবে। যখন আপনি লিকেজ বন্ধ করে দিলেন ছাদের এবং জয়েন্টগুলো একদম ফিল করে দিলেন যে জয়েন্ট দিয়েও এখানে লিকুইড আর বের হইতে পারবে না, এটা ওয়াটার টাইট হয়ে গেছে, তখন আপনার মোটামুটি সেন্টারিং এর চেক শেষ। এখন আরেকটি বিষয়ে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, এই বিষয়টি একদমই মিসিং হয়ে যায়। ছাদ ঢালাই কেউ দিনে করে, কেউ রাতে করে। ছাদ ঢালাইয়ের সময় সেন্টারিং এর নিচে কোনো লোক থাকে না। আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে ছাদ ঢালাই হইলে সেন্টারিং এর নিচে অবশ্যই লোক একজন রাখতে হবে। ধরেন এই পাশ থেকে ঢালাই হচ্ছে, যখন ঢালাই হবে নিচে যেই লোক থাকবে তার কাজ হচ্ছে ওই যে কলামটা ওই জায়গায় থাকবে, ওই কলাম দিয়ে যদি কোনো লিকুইড বের হয় ওই লিকুইডটা সাথে সাথে পানি দিয়ে পরিষ্কার করে দেওয়া। তার মানে কলাম এখনো যেরকম আছে, ছাদ ঢালাইয়ের পরেও কলাম ওই রকমই থাকবে। লিকুইড যে যদি ওই জায়গায় পড়ে আর ওইটা যদি পরিষ্কার না করা হয় তাহলে কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে কলামের সারফেসে আপনার এক্সট্রা একটা লেয়ার হয়ে যাচ্ছে, এখানে আপনার কলামে মশলা ব্যবহার করা লাগবে অতিরিক্ত, অথবা ওই জায়গাটা আবার আর একটু ছাড়তে হবে, গ্রাউট পড়বে, জিনিসটা খারাপ দেখাবে আপনার প্লাস্টার করার আগ মুহূর্ত পর্যন্ত। এছাড়াও আরো নানাবিধ সমস্যা আছে। তো এর জন্য নিচে একজন লোক রাখতে হবে। প্রায়শই দেখা যায় যে রাতে ঢাকাতে ছাদ ঢালাইগুলো বেশি হয় আরএমসিতে। তো রাতে ছাদ ঢালাই করতে গেলে অবশ্যই এই সেন্টারিং এর নিচে 2টা লাইট আপনাকে রাখতে হবে হ্যালোজেন, যাতে পুরো সেন্টারিং এর নিচের অংশ একদম আলোকিত থাকে। আপনি উপরে যখন ভাইব্রেটিং করতেছেন, এমন অনেক সময় হয় যে ভাইব্রেটিং করতেছেন নিচ থেকে শাটার ছেড়ে দিচ্ছে, নিচে কোনো লোক নাই বা নিচে আলোর ব্যবস্থা নাই, শাটার ফেল করার পরে আপনি বুঝতেছেন যে এই কংক্রিট তো সব বের হয়ে গেল। হয় অনেক সময় দুর্ঘটনা ঘটতেই পারে। এর জন্য আপনাকে যদি রাতে করেন 2টা হ্যালোজেন দিয়ে আপনাকে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। যেই দিকে ঢালাই হবে এবং ভাইব্রেটিং হবে সেই দিকেই একটা লোক নিচে থাকবে, সুন্দর করে পানি মারবে এবং দেখবে যে আমার শাটারিং এবং সেন্টারিংটা ঠিক আছে কিনা। মূলত এই ছিল ব্যাপার। ঢালাইয়ের পূর্বে আপনার সেন্টারিং এর নিচে এই ব্যাপারগুলো অবশ্যই নিশ্চিত করতে হবে, তারপর ঢালাই করতে হবে। অনেক সময় আমরা বৃষ্টির সিজনে ঢালাই করি, তো বৃষ্টির সিজনে যখন এই কাঠাইয়ের শাটার ব্যবহার করা হয়, বৃষ্টির কারণে দেখা যায় যে শাটারিং এবং সেন্টারিং অ্যাটাচ করার জন্য যে প্যারাক মারা হয়, এইখান থেকে কাট হওয়ার কারণে জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ঢালাই করার সময়। উপর থেকে কংক্রিট যখন পোরিং করতেছেন, ভাইব্রেটিং করতেছেন, তখন আপনার শাটার ফেল করে। এখানে আপনাকে সর্বোচ্চ সতর্ক হইতে হবে, না হইলে দেখা যাচ্ছে আপনি রাতে ঢালাই করতেছেন, বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আপনার শাটার ফেল করলো, তখন কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন। আর যদি ফর্মওয়ার্ক যদি একবার ফেল করে ওই সময় ঢালাই করার সময় রাতে, আপনি ওইটা আর ঠেকাইতে পারবেন না, কোনোভাবেই কংক্রিটের এই চাপকে ঠেকাইতে পারবেন না। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, একটু ওই কলামের কর্নারে একটু দেখান জুম দিয়ে, ওই কর্নারটা আপনারা দেখেন, এইখানে বিম এবং কলামের যে জয়েন্ট, ওই পাশের যে জয়েন্ট,
এখানে হয় কি, এই জায়গাগুলো খুব ক্রিটিক্যাল থাকে। ক্রিটিক্যাল থাকার কারণে আপনাকে ওপর থেকেও নিশ্চিত করতে হবে যে আপনার শাটারটা যাতে ঠিক থাকে, এবং নিচে বিম এবং কলাম জয়েন্টে ওই দেখেন ইউ দেওয়া আছে, ওই জায়গায় যত কাছ থেকে সম্ভব ইউ দিয়ে আপনাকে নিশ্চিত করতে হবে যে জয়েন্ট যাতে কোনো রকমে সমস্যার সম্মুখীন না হয়, ওই জায়গা থেকে যাতে ভাইব্রেটিং করলে কোনোভাবেই ফেল না করে। এবং ফর্মওয়ার্কের প্রত্যেকটি কর্নার, এইরকম যতগুলো কর্নার থাকবে প্রত্যেকটি কর্নার আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি যখন ঢালাই করবেন চাপের কারণে এবং ভাইব্রেটিং করার কারণে এখান থেকে ছুটবে না। তো এই ছিল আজকের ভিডিও। এটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন যে আসলে সেন্টারিং এর নিচে দেখার কি আছে, অনেক কিছু আছে। সেন্টারিং এর নিচে যদি আপনি ঠিকভাবে ইন্সপেকশন না করেন, আপনি যদি সঠিকভাবে এই কাজগুলো না করেন, দেখা যাবে যে বিম স্যাগ হয়ে যাবে, বেঁকে যাবে, স্ল্যাব স্যাগ হয়ে যাবে। এটা বুঝবেন কখন? যখন আপনার প্লাস্টার করতে যাবেন, যেই জায়গায় আপনার মশলা লাগার কথা 8 mm থেকে 10 mm, এই জায়গায় মশলা ব্যবহার করতেছেন 2 ইঞ্চি। কারণ কি? কারণ স্যাগ হয়ে গেছে, আপনার স্টেজিং ঠিক হয় নাই, বা আপনার এই বাঁশের নিচে দেখা গেছে কাঠের টুকরা দিয়ে লাগাই রাখছে, ঢালাই যখন করতেছে তখন আপনার ওইটা নিচু হয়ে যাচ্ছে। নর্মাল টাইমে আপনি যখন উপরে আছেন লেভেল তো ঠিকই ছিল, এই সমস্যা আপনি পাইছেন। বিমও স্যাগ হয়ে যাবে যখন গাঁথনি করতেছেন, বিমের সাথে আপনার দুই পাশের যে ইটের লেয়ারটা আসলে দেখা যাচ্ছে দুই রকম, যখন গাঁথনি করতেছেন দেখতে খারাপ লাগতেছে। আবার ওইখানে যখন প্লাস্টার যখন করতে যাবেন দেখা যাচ্ছে বিম বের হয়ে গেছে, সাইড বের হয়ে গেছে। এখানে শুধু খরচ না, দুইটা সমস্যাই হবে, আপনার কাজের মান হবে নিম্নমানের এবং আপনার খরচ বৃদ্ধি পাবে। সুতরাং এই ব্যাপারগুলো আপনারা মাথায় নিয়ে সঠিকভাবে সেন্টারিং এর নিচে পরিপূর্ণ চেক দিয়ে তারপরে ঢালাই নিশ্চিত করবেন।